জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। প্রথম দফায় গেলেন 401 জন। এবছর ভোগান্তি হবে না আশ্বাস বিমানমন্ত্রী। আলহামদুলিল্লাহ সবই ভালো, ফার্স্ট ফ্লাইট পাইছি, এটি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমাদের হজ যাত্রীরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং তাদের কোনো অসুবিধা হবে না বলে আমি বিশ্বাস করি। হজ ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা, ব্যবস্থাপনা নিয়েও নানা অভিযোগ যাত্রীদের। থাকার জায়গা দিলে একটু ফ্রেশ হয়ে নামাজটা পড়তে পারতাম, বসতে পারতাম, লাগেজটা রাখতে পারতাম। অনেক আগে নেমেছি, এতক্ষণও যে বসে আছি, বসার জায়গা নাই। ওখানে কাজ হওয়া পর্যন্ত এখানে বসার একটা সুন্দর ব্যবস্থা করলে সবার একটু ভালো হতো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জঙ্গি সন্দেহে প্রকাশিত তৃতীয় তালিকার 8 জনের একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার তুহিন। গাজীপুরের শ্রীপুরে পরিবারের সাথে যোগাযোগ নেই 1.5 বছর। এক যুগেও শেষ হয়নি জয়পুরহাটে পুলিশের উপর জেএমবির সদস্যদের সশস্ত্র হামলার বিচার। আসামিরা লাপাত্তা। বিচার দ্রুত শেষ করার দাবি। বিএনপি ক্ষমতায় এলেই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিতে ছেয়ে যায় দেশ। আওয়ামী লীগ এলে জীবনমানের উন্নয়ন হয় জনগণের, বললেন প্রধানমন্ত্রী। রমনা থানার পুলিশ হত্যা মামলায় মির্জা ফখরুল সহ 46 জন নেতা কর্মীকে অব্যাহতি। মিথ্যা মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার, মন্তব্য ফখরুলের। এবং বরিশালের নিচু এলাকা ও চরাঞ্চলে ঢুকে পড়েছে বন্যার পানি। দুর্ভোগে এলাকার মানুষ, পানি নামতে শুরু করায় ভয়াবহ ভাঙনের কবলে চাঁদপুরের হাইমচর। জঙ্গি সন্দেহে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৃতীয় দফা নিখোঁজ তালিকার 8 জনের মধ্যে একজন গাজীপুরের শ্রীপুরের রেদওয়ান ইসলাম তুহিন। গত 1.5 বছর ধরে তুহিনের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছে তার পরিবার। নিখোঁজ তুহিনের মা ফাতেমা বেগম জানান, তুহিন শ্রীপুরের ধলু হাই স্কুল থেকে এসএসসি এবং উত্তরা রাজু কলেজ থেকে এইচএসসি পাশ করে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারে পড়াশোনা করে একটি বেসরকারি কোম্পানিতে কিছুদিন কাজ করে। 2015 সালের 3রা ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে শেষবারের মতো মুঠোফোনে কথা বলে তুহিন। এরপর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই পরিবারের। তুহিনের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে শ্রীপুর থানায় একটি জিডিও করা হয়। আমি বলতে পারি না। 1.5 বছর হয় আমার ছেলে নিখোঁজ। আমি চাই আমার ছেলে ফিরে আসুক। খুব মেধাবী ছাত্র ছিল, ঢাকা ভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করছে। যেখানে থাকুক, আল্লাহর কাছে ফিরে আসে। নিখোঁজ তালিকায় গোপালগঞ্জের 2 বোন সাইমা আক্তার টুম্পা ও রাবেয়া খাতুন মুক্তার বাবা সোলাইমান শেখ 36 বছর আগে পুরো পরিবার নিয়ে লন্ডনে চলে যান। স্বজনরা জানান, এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এজন্য গ্রামবাসীরা তাদের কখনো দেখেনি। এজন্য তাদের সম্পর্কে কোনো তথ্যও জানা নেই স্বজনদের। টুঙ্গিপাড়া থানার ওসি জানান, নিখোঁজ রাবেয়া খাতুন টুম্পার শ্বশুর আবুল হাসনাত কিছুদিন আগে রাজধানীর তেজগাঁও থানায় জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে আটক ছিলেন। ওরা তো লন্ডনে থাকতো, আমি তাই শুনছি, কিন্তু আমি তো জানি না যে এখন কোথায় কি, তা আমি কিছুই বলতে পারবো না। খারাপের কথা শুনি টুনি নাই, ভালোই শুনি আর কি। তার সাথে আমাকে ওঠা বসা দেয়, বয়সে খুব বড় আমাকে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সবশেষ তালিকায় নিখোঁজ তাকিউর রহমানের বাড়ি বগুড়া সদর উপজেলার কালীতলা এলাকায়। সে স্ত্রী ও মেয়ে নিয়ে 2015 সালের 4 এপ্রিল হজে যাওয়ার কথা বলে বাড়ি ছাড়ে। এরপর পরিবারের সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ হয়নি। এই মুহূর্তে তার বাড়ির সামনে আছেন সহকর্মী তাফসির বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু,
হ্যাঁ রুদ্র, আমরা এখন আসলে বগুড়া শহরে আসলে তকিউর রহমানের যে বাসা সেই বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি। পেছনে আসলে এটি হচ্ছে তার পৈতৃক ভিটা। যদিও এই বাসাতে আসলে তকিউর রহমান খুব কমই থাকতেন, তিনি মূলত ঢাকাতেই থাকতেন বলে তার বাবা আমাদেরকে জানিয়েছেন। তো তার বাবা হচ্ছে একজন ব্যবসায়ী আব্দুল খালেক, তার সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে 2015 সালের 4 এপ্রিল ওমরা হজের কথা বলে তার ছেলে তকিউর এবং তার স্ত্রী, ছেলের স্ত্রী এবং 15 মাসের একটি কন্যা সন্তান তারা সৌদি আরবে যান। এর কয়েকদিন পরেও তাদের সাথে যোগাযোগ হয়েছিল, কিন্তু এরপরে হঠাৎ করে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তো অনেক খোঁজাখুঁজি করেও তিনি আর কোনো সন্ধান পাননি। পরে এই বিষয়ে কলাবাগান থানায় তারা একটি জিডিও করেছিলেন। তো তিনি আসলে আমাদেরকে যে ইয়েটা জানাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী এখন যে নিখোঁজ তালিকা করেছে, যে যারা নিখোঁজ রয়েছে বেশ কিছুদিন ধরে 8 জন, এর মধ্যে এই বগুড়া তার ছেলের নামটি তিনি এখন দেখতে পাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী ধারণা করছে যে এই নিখোঁজ ব্যক্তিরা কোথায় আছে সেটি তারা নিশ্চিতভাবে জানেন না, কিন্তু এটি জানেন যে তারা হয়তো জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন। তো তার বাবার কাছে আমরা যে তথ্যগুলো পাচ্ছি যে তার ছেলে ক্লাস 4 থেকে ও লেভেল পর্যন্ত ভারতের দার্জিলিংয়ে ইংলিশ মিডিয়ামে একটি স্কুলে পড়াশোনা করেছে এবং এরপরে এ লেভেল দিয়ে সে হচ্ছে ইংল্যান্ডে কুইন্স ইউনিভার্সিটিতে আইন বিষয়ে ব্যারিস্টারি পড়ার জন্য যায় এবং ব্যারিস্টারি পড়া শেষ করে 2011 সালে সে তার ছেলে তকিউর রহমান বাংলাদেশে ফেরত আসে এবং বাংলাদেশে ফেরত আসার পরে এখানে বিভিন্ন আইন পেশায় তিনি নিয়োজিত হন বলে তার বাবা আমাদেরকে জানিয়েছেন এবং কয়েকটি কলেজে তার ছেলে এখানে আইন বিষয়ে লেকচারও দিত। তো এইরকম একটি পরিস্থিতিতে তার ছেলে ছিল এবং তিনি বলছেন যে বগুড়ায় তার ছেলে খুব কমই আসতো এবং এত বেশি সে চাকরি এবং নিজ পেশা নিয়ে ব্যস্ততা ছিল যে তার বাবাও আসলে তার ছেলের সাথে সঠিক সময়ে সব সময় যোগাযোগ রাখতে পারতেন না কিংবা দেখা সাক্ষাৎ করতে পারতেন না। সর্বশেষ 2014 সালে এখানে কুরবানি ঈদের সময় তকিউর রহমান এই বাসায় এসেছিলেন। তো এই ছিল আসলে এই নিখোঁজ ব্যক্তির সম্পর্কে সর্বশেষ খবর। রুদ্র, নিখোঁজ তকিউর রহমান ও তার পরিবারের নিখোঁজ হওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী তাফসির বাবু বগুড়ার কালীতলা থেকে। গুলশান হামলা ঘটনায় সন্দেহভাজন হিসেবে নর্থ সাউথের সাবেক শিক্ষক হাসনাত করিম এবং বাংলাদেশ বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তাহমিদকে গ্রেফতার করা হয়েছে। আদালতে নেওয়ার পর তাদের প্রত্যেকের রিমান্ড চাওয়া হবে। এই মুহূর্তে নিম্ন আদালতে আছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান, যাচ্ছি তার কাছে। সাদিক, রুদ্র, আপনি জানেন যে ঢাকা মহানগর হাকিম আদালত অর্থাৎ সিএমএম কোর্টের সামনে আমি এখন আছি এবং একটা বিষয় যে আপনার মাধ্যমে জানিয়ে দিই সবাইকে যে এই হাসনাত করিম এবং তাহমিদ এবং এই দুইজন যে সন্দেহভাজন যাদের বিরুদ্ধে এই গুলশানের যে হলি আর্টিজান বেকারি সেখানে হামলার যে পরিকল্পনার সাথে এবং হামলার সাথে যে জড়িত বা সম্পৃক্ততার সন্দেহ করা হয়েছিল সেই দুইজনকে কিন্তু ডিবি পুলিশ আজকে আটক করেছে এবং আটক করার পরবর্তীতে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে আরও ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে তথ্য নেওয়ার জন্য তাদেরকে কিন্তু রিমান্ডের আবেদন করেছে এবং রিমান্ডের আবেদনের যে কপি অর্থাৎ ফরওয়ার্ডিং এটি কিন্তু আদালতে এসেছে এবং সেখানে আমরা যেটি দেখেছি এবং জানতে পেরেছি যে এই রিমান্ডের আবেদনে দুইজনকে 10 দিন করে 20 দিনের রিমান্ডের আবেদন করেছে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য এবং এই বিষয়ে তথ্য নেওয়ার জন্য। এখনো পর্যন্ত তাদেরকে কিন্তু আদালতে তোলা হয়নি এবং তোলার পরে কিন্তু তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ রিমান্ডের শুনানি হবে, অর্থাৎ আসামি পক্ষ রিমান্ডের শুনানির বিরোধিতা করবে এবং রাষ্ট্রপক্ষের যিনি প্রসিকিউশনে থাকবেন এই রিমান্ডের আবেদন চাইবেন, রিমান্ডের জন্য শুনানি করবে। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত তাদের পক্ষে অর্থাৎ আসামিদের যে দুইজন রয়েছে সন্দেহভাজন তাদের পক্ষে কিন্তু কোনো আইনজীবী এখনো পর্যন্ত নিয়োগ করা হয়নি, অর্থাৎ ওকালতনামায় কারো এখনো স্বাক্ষর করেনি। তো আমরা পরবর্তীতে আসলে জানাতে পারবো যে যখন আদালতে এজলাসে তোলা হবে, আদালতের বিচারকের সামনে যখন কোনো শুনানি শুরু হবে তখন যদি তাদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত হয়, এখনো পর্যন্ত উপস্থিত হয়নি। তো আমি জানিয়ে রাখি যে একজন কানাডিয়ান নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত যিনি তামিম এবং আরেকজন যিনি রয়েছে যে হাসনাত করিম, তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক এবং তাদের দুইজনের বিরুদ্ধেই কিন্তু পুলিশ সন্দেহ করেছে এবং গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আগে থেকে তারা সন্দেহভাজন এবং তাদেরকে গুলশানের যে হলি আর্টিজান এই হামলার যে পরিকল্পনা এবং সার্বিক যে আপনার এই হামলাটি হয়েছে এটার বিষয়ে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তো আমরা আসলে জানিয়ে রাখি যে এখন তাদেরকে গারদখানায় আনা হয়েছে, রাখা হয়েছে এবং এখান থেকেই কিন্তু পরবর্তীতে আদালতের যে এজলাস সেখানে তোলা হবে। এখন মধ্যাহ্ন বিরতি অর্থাৎ এখন যে লাঞ্চ আওয়ার যে সময়টা এই সময়টাতে বিরতি চলছে এবং খাওয়া দাওয়ার পরেই কিন্তু এজলাসে আসলে বিচারক বসবেন এবং পরবর্তীতে রিমান্ডের শুনানি হবে। এখনো পর্যন্ত আর কোনো তথ্য পাওয়া যায়নি। এই ছিল আদালত প্রাঙ্গণের সর্বশেষ তথ্য। রুদ্র।
দর্শক, গুলশানে জঙ্গি হামলায় জড়িত সন্দেহে নর্থ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম এবং বাংলাদেশে বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তাহমিদকে আটক করেছে পুলিশ। তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে নিম্ন আদালত থেকে। সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান। জয়পুরহাটে দেশের পুলিশের উপর জেএমবি সদস্যদের প্রথম সশস্ত্র হামলার বিচার শেষ হয়নি এক যুগেও। আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে শীর্ষ 14 জেএমবি নেতা। পরে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। সরকারি কৌঁসুলি বলছেন, তদন্তে দীর্ঘসূত্রতা ও আদালতে আসামিদের হাজির করতে না পারায় বিচার কাজ বিলম্বিত হচ্ছে। আর পুলিশ বলছে, আসামিদের অনুপস্থিতিতেও বিচার কাজ সম্পন্ন করা যায়। এদিকে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি বিশিষ্ট নাগরিকদের। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। জয়পুরহাটের খেতলালের উত্তর মহেশপুর গ্রামে জেএমবি নেতা মন্তেজার রহমানের বাড়িতে 2003 সালে 14 আগস্ট গভীর রাতে জেএমবি সদস্যদের প্রশিক্ষণ চলাকালে পুলিশের সাথে জেএমবি সদস্যদের সংঘর্ষ হয়। এ সময় 6 পুলিশকে আহত করে তারা লুট করে নেয় 3টি শটগান, 45 রাউন্ড গুলি ও একটি ওয়াকি টকি। ওই ঘটনায় 36 জনের বিরুদ্ধে মামলা হলে ওই রাতে গ্রেপ্তার করা হয় 21 জেএমবি নেতাকর্মীকে। 6 মাসের মাথায় এদের মধ্যে 14 জঙ্গি আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপন করে। পরে ওই ঘটনায় আরো 2টি মামলার পর মোট 3টি মামলার চার্জশিট দাখিল হয় 4 বছর আগে। বিচারের দিন আসামিদের অনুপস্থিতির কারণে মামলাগুলো এখনো নিষ্পত্তি করা যাচ্ছে না বলে জানান সরকারি এই কৌশলী। আসামিরা বিভিন্ন জেলা কারাগারে থাকার কারণে এবং যথাসময়ে আদালতে হাজির না করার কারণে মামলাটি বিলম্বিত হচ্ছে এবং সাক্ষী প্রমাণ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তার দাবি, গুরুত্বপূর্ণ এই মামলার কিছু আসামি পলাতক থাকলেও বিচার কাজ সম্পূর্ণ করা সম্ভব। আদালতের এখতিয়ার আছে যে ইনএফিশিয়েন্সি ট্রায়াল, যেটা হলো অনুপস্থিতির বিচার। আমরা মনে করি যে তারা যদি না পাওয়া যায় তাহলে তাদের অনুপস্থিতির বিচার কার্যত করতে পারে। সিদ্দিকুর রহমান বাংলা ভাই, আতাউর রহমান সানি, আব্দুল আওয়াল, মামুনুর রশিদ ও সালেহীন সহ 6 জঙ্গি নেতা সহ 36 জনের বিরুদ্ধে মামলা করা হয়। সালেহীন বাদে অপর 4 জঙ্গি নেতার ফাঁসি কার্যকর করা হলো। সালেহীন ময়মনসিংহের ত্রিশালে একটি পুলিশ ভ্যান থেকে পালিয়ে যায় গত বছর। বর্তমানে জয়পুরহাট জেলখানায় 6 জঙ্গি আটক অবস্থায় রয়েছে, আর অন্যরা জামিনে এবং পলাতক অবস্থায় রয়েছে। জয়পুরহাটের খেতলাল উপজেলা উত্তর মহেশপুর থেকে মাজিদুর রহমান, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি স্থান করে নেয়। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2016-17 অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে আওয়ামী লীগ। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের অর্থ যেন অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই দেশকে আমরা উন্নতি করতে চাই, আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের রাজনীতি। হয়তো আপনারা নানা ধরনের রাজনীতি অতীতে দেখেছেন। 96 সালে যখন আমরা প্রথম সরকার গঠন করলাম, তখন আমরা কিছু পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে বোধহয় খুব বেশি দিন তাদের সুখ হয় না। আবার আমরা 2001-এ ক্ষমতা আসতে পারিনি। পরবর্তীতে যারা ক্ষমতা আসছে সে সময় মানে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এগুলিই ছিল যেন সরকারের একমাত্র কার্যক্রম। এবং আমরা যে উন্নয়নের অগ্রযাত্রাগুলি শুরু করেছিলাম এবং অর্জনগুলি করেছিলাম একে একে তাও কিন্তু নস্যাৎ হতে থাকে। অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের কল্যাণ সাধন, জীবন মান উন্নতকরণ, এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক দর্শন, এটাই আমাদের লক্ষ্য। যখনই আমরা কোনো প্রকল্প গ্রহণ করব, এই প্রকল্পগুলি গ্রহণ করতে হলে হ্যাঁ আমাদের কতটুকু সম্পদ প্রাপ্য কতটুকু আছে সেটা যেমন চিন্তা করতে হবে, আবার এর মাধ্যমে মানে শুধু প্রকল্প প্রণয়নটা যেন শুধু অর্থ ব্যয়ের চিন্তা থেকেই না হয়, সেখান থেকে কতটুকু দেশের উন্নতি হবে আর এর সুফল মানুষ কতটুকু পাবে সেই হিসাবটাই আমাদের মাথায় রাখতে হবে। বিএনপিকে ধ্বংস করতে সরকার মিথ্যা মামলাকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, সরকার এসব আচরণের মাধ্যমে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিচ্ছে। মিথ্যা মামলার সংখ্যা অসংখ্য, আমি গতবারও বলেছি আপনাদের যে এখন মামলার সংখ্যা বোধহয় 1 লক্ষ ছাড়িয়ে গেছে সর্বমোট সারা দেশে। আমাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে পার্টির তাদের কারোরই আমার মনে হয় না যে 25টার নিচে কোনো মামলা আছে। এই মামলা দিয়ে প্রধান বিরোধী দলকে তারা
একেবারেই অকার্যকর করে রাখতে চান। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কিছুটা দেউলিয়া হয়ে গেছে, সেই জন্য তাদেরকে এই মামলাকে অস্ত্র হিসাবে নিতে হয়েছে এবং অরাজনৈতিক কার্যকলাপগুলোকে তাদের বেশি করে ইনভলভ হতে হচ্ছে। রাজধানীর রমনা থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ 46 নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। সিএমএম আদালত থেকে এ রায় দেওয়া হয়। সকাল 9:30টার দিকে আদালতে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া আদালতে হাজির হয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, এম কে আনোয়ার ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। পল্টন থানার মামলার শুনানি শেষে পরবর্তী দিন 25 অক্টোবর ধার্য করেছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানার একটি মামলায় চার্জ গঠনের শুনানির কথা রয়েছে। 2014 ও 2015 সালের বিভিন্ন সময়ে বিএনপির কর্মসূচি চলাকালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলাগুলো দায়ের করে পুলিশ। ফখরুল ইসলাম আলমগীর, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল্লাহ নোমান, শহীদ চৌধুরী, আমানুল্লাহ আমান সহ আমাদের অসংখ্য নেতাকর্মী আজকে মোট 7টি মামলায় হাজিরা দিয়েছেন। নবিউল্লাহ নবী, হাবিব রশিদ হাবিব, যেহেতু ওদেরকে জেলখানা থেকে আনা হয় নাই, আদালত আমাদের সমস্ত পিটিশন মঞ্জুর করে কোনো মামলা সেপ্টেম্বরে, কোনো মামলা অক্টোবরে তারিখ দিয়েছে। সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 8:15 ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটটি। এবারের মৌসুমে 1,01,758 জন বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন। সরকারি ব্যবস্থাপনায় 10,000 আর বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজ করবেন 91,758 জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG1011 এর জেদ্দা যাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের হজ ফ্লাইট। সকাল 8:15 401 জন হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বিমানটি। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় যাত্রীরা নির্বিঘ্নে হজ সম্পাদনের জন্য সকলের দোয়া চান। কোনো সমস্যাই হয়নি, প্রথম থেকে শেষ পর্যন্ত সব খুব স্মুথলি গেছে। আলহামদুলিল্লাহ সবই ভালো। ফার্স্ট ফ্লাইট পাইছি, এটি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। খুব ভালো ছিল। আমরা দেশ ও জাতির সমৃদ্ধির জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আমাদের নিজের পরিবারের জন্য দোয়া করব। দেশের জন্য অবশ্যই প্রার্থনা করব যাতে নাকি আমরা সুন্দরভাবে বাঁচতে পারি এবং সন্ত্রাসমুক্ত দেশ চাইব। আল্লাহ সবাই যেন সবার ঘরের সন্তানেরা ভালো থাকে। হজ ক্যাম্পে সমস্যা ছিল প্রথম। সরকারি কিছু কিছু ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু দুর্বলতা আছেই। ফ্লাইট ছাড়ার পর মন্ত্রী জানান, কোনো এজেন্সির অনিয়ম বা হজ শেষে ফিরে না আসার ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে তৎপর তারা। এবার আপনার একেবারে নিবন্ধন করা রয়েছে এবং এ ব্যাপারে নিবন্ধন করা কেবল নয়, তাদের পাসপোর্টের হাতের আঙ্গুলের ছাপ থেকে শুরু করে সবকিছু নেওয়া আছে। আমরা মনে করি যে এ ব্যাপারে হজ যাত্রীরা গিয়ে ফিরে আসবেন না, এ ধরনের ঘটনা ঘটবে না। সব ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে প্রধান। আমরা আশা করব যে আমাদের হজ যাত্রীরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং তাদের কোনো অসুবিধা হবে না বলে আমি বিশ্বাস করি। চলতি মৌসুমে ফিরতি হজ ফ্লাইট শুরু হবে 17 সেপ্টেম্বর থেকে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে হজ ক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের নানা অভিযোগ রয়েছে। দেশের নানা প্রান্ত থেকে আসা হজ যাত্রীরা আশকোনার হজ ক্যাম্পে প্রাথমিকভাবে বিশ্রামের কোনো জায়গা না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরও হজ ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই ঢিলেঢালা দেখা গেছে। মাহমুদ রাকিবের রিপোর্টে বিস্তারিত। 50 আমিনা বেগম বিশ্রাম নেওয়ার জায়গা না থাকায় 9 ঘন্টা টানা বাস ভ্রমণ করে এসে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়েছেন আশকোনা হাজি ক্যাম্পের মেঝেতে। এই ক্যাম্পে আগত প্রায় সব হাজির অবস্থা এমনই, একটু বসার জায়গা না পাওয়া সহ নানা কারণে বিরক্ত হজ যাত্রীরা। থাকার জায়গা দিলে একটু ফ্রেশ হয়ে নামাজটা পড়তে পারতাম, বসতে পারতাম, লাগেজটা রাখতে পারতাম। অনেক আগে নেমেছি, এতক্ষণও যে বসে আছি, বসার জায়গা নাই, পলিথিন ফেলে বসে আছি। ওখানে কাজ হওয়া পর্যন্ত এখানে বসার একটা সুন্দর ব্যবস্থা করলে সবার একটু ভালো হতো। সময় মতো আইডি কার্ড, মেডিকেল কার্ড ও ব্যাগ না পাওয়া নিয়েও অভিযোগ যাত্রীদের। তবে কর্মকর্তারা বলছেন যাত্রী চাপ বেশি হওয়ায় কাজে কিছুটা ধীরগতি হচ্ছে। তবে এসব সমস্যার মধ্যেও হজ যাত্রীদের মন পবিত্র নগরী মক্কার দিকেই নিবদ্ধ। আল্লাহর উদ্দেশ্যে আমাদের যাওয়া, আল্লাহ যেন আমাদের হজ কবুল করে নেন, আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দেন। ব্যাগ দেওয়ার কথা সরকারিভাবে,
সেই ব্যাগটার যে কাগজটা আমাদেরকে দিছে ওই হেলথ কার্ডের সঙ্গে আমরা জমা দিছি, দেখা গেছে যে হেলথ কার্ডটা আসছে কিন্তু ওই ব্যাগ দেওয়ার যে কাগজটা ওইটা আমরা পাইনি। 6 তারিখে অনেকের ফ্লাইট নিতে পারতেছে না যারা 6 তারিখ ছিল। এদিকে দেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা বিবেচনায় এবার হাজি ক্যাম্পে নিরাপত্তা জোরদারের কথা বলা হলেও বাস্তবে তেমনটা দেখা যায়নি, যদিও তা মানতে নারাজ দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। যারা হজ যাত্রী এদেরকে প্রত্যেকেরই আপনার ওই চেক করে ভিতরে ঢোকানো হচ্ছে। গভর্নমেন্টের ভিতরে হাজি ছাড়া কেউ যেতে পারবে না। এসব সমস্যার জন্য কিছু হাজিদের আগে ভাগে চলে আসাকে দায়ী করছেন হজ ক্যাম্পের কর্মকর্তারা। কিছু অতি উৎসাহী হাজি আছে, 3 দিন পরে ফ্লাইট, তারা লাগে যেমন করে বাক্সবন্দি করে দিচ্ছে ওখানে, দেখা গেছে যে যাদের এখন ফ্লাইট ছেড়ে যাচ্ছে তাদের মালামাল এই অবস্থা। এবছর সরকারি ব্যবস্থাপনায় 10,000 সহ মোট 1,01,758 জন বাংলাদেশি হজ পালনের সুযোগ পাচ্ছেন, যার অর্ধেক বিমান বাংলাদেশ ও বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্স পরিবহন করবে। বাংলাদেশ থেকে জেদ্দাগামী ফ্লাইট চলবে 6 সেপ্টেম্বর পর্যন্ত। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দুপুর সময় আরো থাকছে। পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে দেশের বেশিরভাগ সরকারি হাসপাতালের কার্যক্রম। ব্যাহত চিকিৎসা সেবা ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। বরিশালে নদী তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চলে বন্যার পানি ঢুকে পড়েছে, এতে পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। কীর্তনখোলা সহ বরিশালের বিভিন্ন নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট ত্রাণ মজুদ রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। গত কয়েকদিন ধরে বরিশাল জেলার নদীগুলোতে একটু একটু করে পানি বাড়ছে। বুধবার প্রথমবারের মতো এলাকার নদ নদীগুলোতে পানি প্রবাহ বিপদসীমা অতিক্রম করে। সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আরিয়ালখা নদী তীরবর্তী চরাঞ্চলে গোখাদ্যের সংকটের কথা জানিয়েছেন এলাকাবাসী। ঘর বাড়ি তলায় গেছে, আমরা খাবার পানি খাইতে পারি না, অনেক দূর থেকে পানি এনে খাই, এই রাস্তাঘাট নাই, আমরা অনেক সমস্যার ভিতরে আছি। আমরা চলাঞ্চলের মানুষ, পানি বাইরে প্রতিদিন আমরা সবাই কষ্টে আছি। প্রতিদিনই পানি বাড়ে, দেখা যায় জোয়ারে অনেক বেশি হয়, আবার ভাটা একটু কমে, আমরা অনেক অসুবিধায় আছি। বন্যার কারণে পানি যদি বাড়িয়া গরুর খাবার কিছুই নাই, ওদের আবার এই মাছে পুষ্কুনির মাছ ভাসে গেছে গিয়া। জোয়ারের সময় দুর্ভোগ বেশি হয় বলে জানালেন স্থানীয় চেয়ারম্যান। আরিয়ালখা নদীর তীরবর্তী হওয়ার কারণে প্রতিদিনই বন্যার পানি ক্রমেই বাড়ছে এবং জোয়ারে খুব বেশি পানি বাড়ছে। শায়েস্তাবাদে প্রায় 400-500 পরিবার পানিবন্দী অবস্থায় আছে। পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট ত্রাণ মজুদ রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। যদি বন্যা পরিস্থিতির উদ্ভব হয়, পর্যাপ্ত ত্রাণ আমাদের মজুদ রয়েছে এবং আমরা পরিস্থিতি অত্যন্ত সাহসিকতার সাথে মোকাবেলা করবো ইনশাল্লাহ। বুধবার কীর্তনখোলা নদীর লঞ্চঘাট পয়েন্টে বিপদসীমার 4 সেন্টিমিটার ও হিজলার নয়াভাঙ্গুলি নদীর আবুপুর পয়েন্টে বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। পদ্মার পানি বাড়ায় রাজশাহীতে নদী তীরের শহর রক্ষা বাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। এই মুহূর্তে রাজশাহীর পঞ্চবটি এলাকায় রয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাকিবুল। ধন্যবাদ স্বপ্না। রাজশাহীতে এই মৌসুমে কিন্তু পদ্মা নদীতে আপনি জানেন যে শুরু থেকেই আসলে পানি বাড়তে শুরু করেছে এবং এই পানি বৃদ্ধিটা গেল বেশ কয়েক বছরের থেকে কিন্তু বেশি, যার কারণে কিন্তু এবারে শুরু থেকেই পদ্মার পাশে যে শহর রক্ষা বাঁধ রয়েছে সেই শহর রক্ষা বাঁধে কিন্তু যে রিভেটগুলো আছে বা যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলো কিন্তু ইতিমধ্যেই পানির তলে চলে গেছে এবং এই কারণে কিন্তু দেখা গেছে যে পদ্মার এই বেড়িবাঁধের পাশে যারা বাসা করে থাকেন তাদের বাড়িঘর কিন্তু এর মধ্যে পানি ঢুকে গেছে এবং অনেক জায়গায় কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন বেশ কিছু মানুষ। আমরা এখন রাজশাহী শহরের পঞ্চবটি এলাকায় আছি এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু বাড়িঘর যেগুলো পানিতে তলিয়ে গেছে অনেকগুলো এবং বেশ কিছু বাড়িঘর রয়েছে যারা কিনা পানি বন্দী হয়ে রয়েছে। তো আমরা আসলে শুরু থেকেই শুনছিলাম যে পানি উন্নয়ন বোর্ড বলছিল যে এবারে দীর্ঘদিন আসলে প্রায় 7 থেকে 8 বছর এই বেড়িবাঁধটি সংস্কার না হওয়ার কারণে কিন্তু এই পানি যে উঠে গেছে সে কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করছে। সেই সাথে
আরো একটু আপনাকে জানিয়ে রাখি যে এই যে বাঁধটি রয়েছে শহরের, সেই বাঁধে কিন্তু 5টি জায়গা পানি উন্নয়ন বোর্ড তারা অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছে এবং এই বর্ষা শেষ হলে কিন্তু সেগুলো সংস্কার কাজ শুরু হবে। তবে এখানে আমরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন গবেষক রয়েছে, তারা বলছেন যে আসলে দীর্ঘ সময় এই বাঁধের ওপরে অবৈধ স্থাপনাগুলো থাকায় কিন্তু এই বাঁধ আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো স্বপ্না, এই ছিল রাজশাহী থেকে বাঁধের ওপর বা বাঁধের যে পরিস্থিতি সেটির সর্বশেষ। দর্শক, রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। যারা দুর্নীতি করছেন তাদের জায়গা আদালত অথবা কারাগার বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে এনজিও কর্মীদের সঙ্গে দুর্নীতি দমনে দুদকের কর্মকৌশল নিয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় এনজিও কর্মকর্তারা অভিযোগ করেন জঙ্গিবাদে দুর্নীতির অর্থ ব্যবহৃত হচ্ছে। এছাড়া প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ করতে দুদককে আরও শক্তিশালী করার পাশাপাশি বিচার প্রক্রিয়ার ধীর গতি দূর করার ক্ষেত্রে উদ্যোগ নিতে দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানান। দুর্নীতির কেস আসছে আপনাদের কাছে, অনেক সময় প্রমাণিত হয়েছে, অনেক সময় এটা বলা হয়েছে যে এটা সঠিক নয়, কিন্তু যখন প্রমাণিত হয়েছে পরবর্তীতে দেখি যে সেই ব্যক্তি আবার সে দায়িত্ব পাচ্ছে। আমরা শুধুমাত্র পেটি করাপশনে সীমাবদ্ধ না রেখে গ্র্যান্ড করাপশন এবং পেটি করাপশন দুইটা ভাগে দেখতে চাই, যে সূচকগুলি হবে সেগুলো শুধু পেটিতে সীমাবদ্ধ না রেখে গ্র্যান্ড করাপশনকে ইনক্লুড করা। যারা দুর্নীতি করেন তাদেরকে বিচার আওতায় আনতে হবে এবং সেটার জন্য আইনি প্রক্রিয়া আছে, দুদকের মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, তাদের কাজ করতে হবে। যারা দুর্নীতি করবে, জঙ্গি উৎপাদন করার জন্য ধর্মটাকে ব্যবহার করবেন, করে তার কাজটা জায়েজ করে নেবেন, সেইখানে যদি আমরা ব্যবস্থা নিতে না পারি তাহলে কিন্তু এই দুর্নীতিটাকে সরানো যাবে না। আমাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা দিয়েই কিন্তু হাজার হাজার মানুষ ঘরে থাকেন না, এটি আপনাদেরকে জানাতে চাই। এবং হয় আপনি কোর্টে যাবেন, অথবা ঘরে থাকবেন না, অথবা আপনার হাজতখানায় থাকবেন, যে কোনো। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খবর। সাকিবের জামাইকা তালোয়ার্সকে 4 উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কায়ান অ্যামাজন ওয়ারিয়র্স। টস হেরে প্রথমে ব্যাট করে 8 উইকেটে 146 রান সংগ্রহ করতে সক্ষম হয় জামাইকা। জবাবে 6 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ওয়ারিয়র্স। তবে প্রথম কোয়ালিফায়ারে হারলেও আরও একটি প্লে অফ ম্যাচ খেলে ফাইনালে যাওয়ার সুযোগ আছে সাকিবের দলের। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ওয়ালটনের সঙ্গে 33 এবং এরপর সাঙ্গাকারের সঙ্গে আরও 39 রানের জুটি করেন ক্রিস গেইল। জামাইকা অধিনায়ক আউট হন 33 রানের ধীরগতির এক ইনিংস খেলে। মিডল অর্ডারে ব্যাট হাতে 4 বলে মাত্র 2 রান করে অ্যামিনেটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। শেষ পর্যন্ত প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেটে 146 রানের মাঝারি সংগ্রহ পায় জামাইকা। জবাবে দলীয় 16 রানে প্রথম উইকেট হারালেও ক্রিস লিনের 49 রানের দায়িত্বশীল ব্যাটিং এসে ধাক্কার সামনে ওঠে ওয়ারিয়র্স। আর শেষের দিকে সোহেল তানভীরের 21 রানের ঝড়ো ইনিংসে 2 বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে তারা। এদিন বল হাতে কোনো উইকেট না পেলেও 4 ওভারে মাত্র 20 রান দিয়েছেন সাকিব। কয়েক দশকের পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা কার্যক্রম। এতে রোগীদের দীর্ঘ প্রতীক্ষা, কোনো কোনো ক্ষেত্রে ভুল রিপোর্টের পাশাপাশি নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে চিকিৎসা সেবা। স্বল্প বাজেট আর দীর্ঘসূত্রিতা আধুনিক চিকিৎসা যন্ত্র কেনার ক্ষেত্রে বড় অন্তরায় বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। তবে সীমাবদ্ধতা থাকলেও প্রয়োজন অনুযায়ী সেবা যন্ত্র কেনার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। বিস্তারিত থাকছে মুজাহিদ শুভ রিপোর্টে। প্রায় 10 বছরের পুরনো একটি মাত্র সিটি স্ক্যান মেশিন দিয়ে চলছে 670 শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসা সেবা। 5 কোটি টাকা দিয়ে কেনা এই যন্ত্রটি সেকেন্ডে 16টি ছবি তুললেও আধুনিক সিটি স্ক্যান 1 সেকেন্ডের কম সময়ে তুলতে পারে মস্তিষ্কের 500টি ছবি। আধুনিক যন্ত্রপাতিতে রোগীর রেডিয়েশনের ক্ষতি কম হবে, ইমেজ কোয়ালিটি বেটার হবে। রাজধানীর অন্যান্য হাসপাতালের চিত্রও অনেকটা একই রকম। ক্রমবর্ধমান মানুষের রোগের সাথে পাল্লা দিয়ে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়লেও বাড়েনি আধুনিক চিকিৎসা যন্ত্র। আমাদের 2টা মেশিন, একটা মেশিন নষ্ট হয়ে গেছে, আর একটা অনেক দিনের পুরানো মেশিন। হাসপাতাল প্রধান ও বিশেষজ্ঞরা বলছেন, সেবা যন্ত্র সংস্কারের পাশাপাশি সর্বাধুনিক যন্ত্র সরবরাহ করা না হলে স্বল্প সময়ে রোগীদের চাপ সামলানো সম্ভব হবে না। আইসিইউর ভিতরে কিছু ইনস্ট্রুমেন্ট দরকার হয়, ভেন্টিলেটর মেশিন, আইসিইউ বেড, এইসব জিনিসপত্র আমাদের আছে,
নাই তা না, কিন্তু আরো নতুন নতুন জিনিসগুলো যদি আসে বা সংস্কার করা হয় তাহলে রোগীদের সেবা মান আরো অনেক উন্নতি হবে। একটা সমস্যা আমরা লক্ষ্য করি যেটা দীর্ঘসূত্রিতা রয়েছে। ধরেন কোন একটা সিটি স্ক্যান একটা মাত্র, এটা আরেকটা কিনতে হবে, সেখানে বাজেটের তো একটা বিষয় রয়েছে। বাজেটের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে প্রয়োজন অনুযায়ী দেশের বড় হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। কমিটির সুপারিশ অনুযায়ী ইনশাআল্লাহ বিভিন্ন জায়গায় আপনার যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হবে বা নতুন যন্ত্রপাতি কেনা হবে। তো সবকিছু নির্ভর করবে আমাদের সীমাবদ্ধ সম্পদের সম্পদের উপর নির্ভর করবে। তবে আমি চাই, আমরা চেষ্টা করছি যে আমাদের আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমাদের আধুনিক হাসপাতালগুলোকে আরো আপডেট করার জন্য। বিগত কয়েক বছরে কোনো হাসপাতালে আধুনিক সরঞ্জাম কেনা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মত হাসপাতাল প্রধানদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। স্বামী নিহত হয়েছেন দেশের প্রয়োজনে কর্তব্য পালন করতে গিয়ে। অন্তঃসত্ত্বা উম্মে সালমা এই মাসের প্রথম দিনে জন্ম দিয়েছেন দ্বিতীয় সন্তানের। জন্মের আগেই পিতাকে হারানো এই শিশুটিকে ঘিরে কিছুটা হলেও আবারও হাসতে শুরু করেছিলেন মা, কিন্তু চিকিৎসকরা জানালেন নবজাতকটি আক্রান্ত দুরারোগ্য একথায়োসিসে। বলছি গুলশানের সন্ত্রাসী হামলায় নিহত এসসি রবিউল ইসলামের পরিবারের বর্তমান অবস্থা সম্পর্কে। আবার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শাতিলা শারমিন, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। প্রত্যাশা করতে একটা মেয়ের আল্লাহ ঠিকই ওকে মেয়েটা দিয়েছে, কিন্তু ওর দেখে যাওয়ার ভাগ্যটা হলো না আর কি। যে সবচেয়ে বেশি খুশি হইতো সেই জানতে পারলো না। আক্ষেপ স্বামীকে ঘিরে। গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় দায়িত্ব পালনকালে নিহত হন র্যাবের এসি রবিউল ইসলাম। স্বামীর অস্বাভাবিক এই মৃত্যুতে দুঃসহ 1 মাস কাটানোর পরে একটু আনন্দের ঝিলিক নিয়ে এসেছিল সদ্য জন্ম নেওয়া সন্তানটি। যখন ওর লাশটা নিয়ে আসা হয়েছিল, আমাকে দেখানো যখন হয়েছিল, তখন মনে হয় তখন আমার সেন্সটা ফিরে আসছিল, আমি কি দেখতেছি। সবার কাছ থেকে যে ও সারা জীবনের জন্য আমাকে রেখে যাবে এটা তো আমি জানতাম না। কিন্তু জন্মের 4 দিন পরেও মেয়ের মুখ দেখতে পাননি সালমা। সন্তানের চিকিৎসা চলছে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক বিভাগের আইসিইউতে। চিকিৎসকরা জানালেন নবজাতক আক্রান্ত এক দুরারোগ্য রোগে, তাই মাকে এ রোগ সম্পর্কে এখনই না জানানোর পরামর্শ তাদের। ইকথায়োসিসের অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে ওর যেটা ল্যামেলার ইকথায়োসিস, চামড়াটা মাছের আঁশের মতো, কিছুটা বলা যায় যে প্লাস্টিক দিয়ে র্যাপ করা। ওর তাপমাত্রাটাও ধরে রাখতে পারে না, চামড়া থেকে যে কোনো সময় রক্তে ইনফেকশন হয়ে যেতে পারে। এটা খুবই ভয়ঙ্কর, এটা হয়ে গেলে বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে। চিকিৎসকদের মতে শরীরের চামড়ার অস্বাভাবিকতা নিয়ে জন্মানো এ রোগটির পরিসংখ্যান নেই বাংলাদেশে। তবে আমেরিকায় 3 লাখ শিশুর মধ্যে একজনকে এ ধরনের রোগে আক্রান্ত হতে দেখা যায়। যেহেতু ইনহেরিটেড ডিসঅর্ডার, সারা জীবন বহন করতে হবে। হিট স্ট্রোক বলে থাকি, সেটা হতে পারে, ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। শীতকাল আসলে ওইটা আরো বেশি বেড়ে যাবে। বয়স যত বাড়বে তত দেখা যাবে যে এটা সমস্যা থেকে যাবে। রবিউল এবং সালমার 7 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, সাভার। দুপুরের সময় আরো থাকছে। আসাম থেকে আসা হাতিটি 7 দিন ধরে জামালপুরের সরিষাবাড়িতে অসুস্থ হয়ে পড়ছে ধীরে ধীরে। দুপুরের পর ঘটনাস্থলে যাবে ভারতীয় প্রতিনিধি দল। ব্যবস্থাপনা খরচে বাবদ গ্রাহক থেকে সংগ্রহ করা 90% প্রিমিয়ামের অর্থ খরচের অভিযোগে 17টি বীমা কোম্পানির বিরুদ্ধে দুদকের তদন্তের ঘোষণার পর নড়েচড়ে বসেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইডরা। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে জরিমানা এমনকি লাইসেন্স বাতিলেরও সিদ্ধান্ত ইডরার। তবে বীমা কোম্পানিগুলোর সংগঠন বলছে নতুন বীমা আইনে ব্যবস্থাপনা ব্যয় সংক্রান্ত বিধিবিধানও নতুন করে নির্ধারণ করতে হবে। সাজিদ রাজুর রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি দেশের 17টি বীমা কোম্পানির বিরুদ্ধে গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করা প্রিমিয়ামের 90% অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ এনে তদন্তে নামার ঘোষণা দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগে বলা হয় অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় দেখিয়ে প্রায় 1,500 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এসব কোম্পানি, অথচ বীমা আইনে নির্দিষ্ট করে দেয়া হয়েছে ব্যবস্থাপনা ব্যয়ের সীমা। আর্থিক অভিযোগের এই খবর চাউর হওয়ার পরই নড়েচড়ে বসেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইডরা। তারা বলছে অনিয়মের অভিযোগে জরিমানা ও লাইসেন্স বাতিলের নজির আছে। দুদকের অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেবেন তারা। ব্যাপারে খুব কঠোর অবস্থানে আমরা কোনো ক্ষেত্রে বোর্ডকেও লিখেছি যে খরচ কমাতে হবে। তো আইনে বলা আছে যে যৌক্তিকতা যদি দেখাতে পারে যে হ্যাঁ খরচের বেশি একটু করার
ছিল সেই ক্ষেত্রে আমরা এটাকে কন্ডোন করতে মাফ করতে পারি, না হলে কিন্তু আমরা অ্যাকশন নিতে পারি। আমরা তো তাদের ফাইন করতে পারি, শুধু ফাইন না আমরা তাদের লাইসেন্সে বাতিল করতে পারি। আপনারা জানেন আমরা একটা কোম্পানির লাইসেন্স বাতিল করেছি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। এদিকে বীমা কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বলছে ভয় ডর নয়, বরং অনিয়ম রোধে বসতে হবে এক টেবিলে। 1958 একটা আইন যদি আপনি এখন কার্যকর করার চেষ্টা করেন, অনেক প্রতিবন্ধকতা আসবে। যেহেতু আমাদের একটা ট্রেডিশনাল ওয়েতে একটা কস্ট বেনিফিট রেশিও নিয়ে আমরা আগাচ্ছি, সো আমরা যদি সবাই রেগুলেটর এবং যারা আমরা প্র্যাকটিস করতেছি তারা যদি সবাই এক জায়গায় বসে সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে বাস্তবায়ন করি, তাহলে আমার মনে হয় যে লিমিটটা আছে সেই লিমিটটা আমরা ক্রস করব না। বাট সেটা রেগুলেটর এবং যারা আমরা প্র্যাকটিস করতেছি সবাইকে মানে মার্কেটের প্রেক্ষাপটে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিলেই আমরা বাস্তবায়ন করতে পারব। তাদের দাবি 2010 সালের বীমা নীতির 62 ধারা অনুযায়ী ঢেলে সাজাতে হবে ব্যবস্থাপনা ব্যয় সংক্রান্ত বিষয়টি। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ভারতের আসাম থেকে উজানের পানিতে ভেসে আসা দলছুট বন্য হাতিটি এখন রয়েছে জামালপুরের সরিষাবাড়ির সোনাকান্দার এলাকায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাতিটি এখন ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। গত 7 দিন ধরে হাতিটি এই এলাকার বিল ও আশপাশের জলাশয়ে ঘুরে বেড়াচ্ছে। গত রাতে বড়বাড়িয়া থেকে সোনাকান্দার এলাকায় চলে আসলে প্রাণীটি দিনের বেলা বিলে থাকলেও রাতে লোকালয়ে চলে আসায় চরম আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। হাতিটি উদ্ধারে বন বিভাগের পক্ষ থেকে কিছুদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। এছাড়া দুপুরে 3 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল জামালপুরে আসার কথা রয়েছে। পরে সেখানে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হবে কিভাবে হাতিটিকে ফিরিয়ে নেওয়া হবে। এই মুহূর্তে সরিষাবাড়ি উপজেলার সোনাকান্দর এলাকায় রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। হারুন, আমি এই মুহূর্তে অবস্থান করছি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চর বরবাড়িয়া এলাকায়। এখানে কিছুক্ষণ আগে যে হাতিটি সোনাকান্দর এলাকায় ছিল সেখান থেকে লোকালয় অতিক্রম করে 2টি রাস্তা পার হয়ে এখন অবস্থান আবার চলে এসেছে সেই চর বরবাড়িয়া এলাকায়, যে এখানে 2 দিন আগেও হাতিটির অবস্থান ছিল, এখন ঠিক সেই জায়গায় চলে এসেছে। আমরা সকাল থেকে এই হাতির পিছু নিয়েছি এবং এই হাতিটি যেখানে যাচ্ছে, কি করছে বা কোথায় যাচ্ছে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখছিলাম। তো আমরা সেই হাতির পিছন থেকে আসতে আসতে এই মুহূর্তে সেই সোনাকান্দর এলাকা থেকে এখন চর বরবাড়িয়া পর্যন্ত এসেছি। এখানে এসে যে রাস্তা এবং লোকালয় পার হয়ে পাশেই যে নদী রয়েছে সেই নদী অতিক্রম করে নদীর ওপারে চলে গেছে এবং এখান থেকে প্রায় আরো 3-4 কিলোমিটার দূরে তার এখন অবস্থান, নদী পার হয়ে সেই অবস্থানে চলে গেছে। তো এই আমরা সকাল থেকে যা দেখছিলাম যে এই হাতিটি আসলে দীর্ঘদিন যাবত এই দীর্ঘ পথ অতিক্রম করার কারণে এখন হাতিটি অনেক দুর্বল হয়ে গেছে এবং রোগাক্রান্ত হয়ে গেছে। আগে যেভাবে তার চলাফেরা ছিল বা গতিবিধি এদিক বিদিক ছুটোছুটি করতো সেই অবস্থাটি এখন আর নেই। তো এখন অনেক ক্রমশই সে দুর্বল হয়ে পড়ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই হাতিটিকে উদ্ধার করার জন্য ভারত থেকে 3 সদস্যের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে জামালপুর অবস্থান করছেন এবং আমি যতদূর খবর নিয়েছি দুপুর 1টায় জামালপুরের জেলা প্রশাসকের সাথে তাদের বৈঠক করার কথা ছিল, কিন্তু সেই বৈঠকটি কিছু বিলম্ব হয়ে 2টার পরে শুরু হয়েছে। এখন জামালপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের সাথে কথাবার্তা হচ্ছে। এরপরই ভারতীয় প্রতিনিধি দল হাতিটির অবস্থান যেখানে থাকবে সেখানে বাংলাদেশের প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে তারা এই ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং এই পরিদর্শন করে তারা সিদ্ধান্ত নেবেন যে আসলে এই হাতিটিকে কিভাবে ভারতে নেওয়া যায় বা এই বিষয়ে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় সেই বিষয়টি আমরা জানতে পারবো কিছুক্ষণ পর। আমরা জানতে পেরেছি যে বিকেলে সেই ঘটনাস্থল পরিদর্শনে আসবেন কর্মকর্তারা। আর তো এই ছিল আসলে আমার কাছে এই হাতির সর্বশেষ খবর। স্বপ্না। দর্শক, জামালপুরের সরিষাবাড়ি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। রিপাবলিকান দলে অভ্যন্তরীণ দ্বন্দ্বের অভিযোগ নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জিওপি প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দলের নির্বাচনী প্রচারণায় বর্তমানে যে কোনো সময়ের চাইতে বেশি ঐক্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাকে প্রার্থিতা দেয়া আর তার উদ্ভট ও বিতর্কিত মন্তব্যের কারণে দলে বিভক্তি তৈরি হচ্ছে গুঞ্জন ওঠার পর এমন বক্তব্য দিলেন তিনি। এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে পরবর্তী বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বুধবার প্রতিবেদন প্রকাশ করে ট্রাম্পকে ঘিরে বিভক্তি তৈরি হয়েছে রিপাবলিকান দলে। দলের অনেক সিনিয়র নেতারাই এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ট্রাম্পকে সমর্থন না দেয়ার। রিপাবলিকান কংগ্রেস সদস্য রিচার্ড হ্যানা তো ঘোষণাই দিয়েছেন দলীয় প্রার্থী ট্রাম্পের বদলে হিলারিকে ভোট দেবেন তিনি। এমনকি প্রচারণা কর্মীরাও আপত্তি জানাচ্ছেন ট্রাম্পের হয়ে কাজ করতে। আবার বুধবারই সাবেক রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশও সমালোচনা করেছেন তার দলের প্রার্থী ট্রাম্পের। ট্রাম্প অবশ্য আত্মপক্ষ সমর্থনে বলছেন দলীয় নির্বাচনী প্রচারণায় একতা এখন আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি আছে। এসব গুজবের পেছনে হিলারি সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ ট্রাম্পের। এজন্য গণমাধ্যমকেও দুষছেন তিনি। বলছেন ইউক্রেন ইস্যুর মতোই বিভিন্ন বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে মার্কিন গণমাধ্যম। এমনকি অনেক গণমাধ্যম কর্মীও মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট হওয়ার অভিযোগ তুলেছেন। আমরা দু দলের কনভেনশনে দেখলাম কিছু ব্রডকাস্ট মিডিয়া পক্ষপাত করেছে। যেমন রিপাবলিকান কনভেনশনে টেড ক্রুজ ট্রাম্পকে সমর্থন দিলেন না, সেটা অনেক ফলাও করে প্রচার করা হয়েছে। কিন্তু ডেমোক্রেট কনভেনশনে হিলারির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে কয়েকশো স্যান্ডার্স সমর্থক হল ছেড়ে বের হয়ে যাওয়া সত্ত্বেও তা তেমন গুরুত্ব পায়নি। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ বলেছেন সারা বিশ্ব এখন উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের দিকে, কারণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন একটি বৈশ্বিক নির্বাচন। আর নিহত সেনা পরিবার নিয়ে কটাক্ষকারী ট্রাম্প যদি নির্বাচনে জয়ী হয় তাহলে দেশটির গণতন্ত্রই হুমকির মুখে পড়বে। তানজিম বুনিয়াদ, সময় সংবাদ। ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। 4 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 6 উইকেটে 388 রান করে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের সংগ্রহ ছিল 196 রান। 9 উইকেটে নিজেদের প্রথম ইনিংসে 500 রান করে এর আগে ডিক্লেয়ার ঘোষণা করে ভারত। কিংস্টনে পঞ্চম দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের হয়ে ব্যাট করতে নামেন আগের দিনের অপরাজিত থাকা ব্ল্যাকউড ও রোস্টন চেস। শুরু থেকেই বেশ দেখে শুনে ব্যাট করতে থাকেন এই দুজন। দলীয় স্কোরে এই জুটি যোগ করেন 93 রান। এরপর দলীয় 141 রানে ব্যক্তিগত 63 রান করে ব্ল্যাকউড সাজঘরে ফিরলেও এক পাশ আগলে ব্যাট করে যান রোস্টন। এরপর শেন ডরিচকে নিয়ে ভালোভাবে এগোতে থাকেন চেস। দলীয় 285 রানে 74 রান তুলে ডরিচ প্যাভিলিয়নে ফিরলেও অন্য পাশে ব্যাট করতে থাকেন চেস। তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত চেসের অপরাজিত 137 ও হোল্ডারের অপরাজিত 64 রানে ভর করে 6 উইকেটে 388 রান করে ওয়েস্ট ইন্ডিজ। আর তাতেই ড্র হয় দুই দলের ম্যাচ। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের আরো খবর। আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো ইংলিশ জায়ান্ট চেলসি। ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে 3-1 গোলে হারিয়েছে বোজ বাহিনী। ম্যাচের 24 মিনিটে চেউরের গোলে এগিয়ে যায় চেলসি, তবে এর 14 মিনিট পরে সমতায় ফেরে এসি মিলান। ফ্রিকিক থেকে দারুণ এক গোল করেন বোনাভেন্চুরা। দ্বিতীয়ার্ধে চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই, তবে আধিপত্য ধরে রাখে ইপিএল জায়ান্টরাই। 70 মিনিটে পেনাল্টির সুযোগটা ভালোভাবে কাজে লাগায় চেলসি। স্পট কিক থেকে নির্ভুল নিশানায় গোল করেন অস্কার। এরপর 87 মিনিটে কুয়াদোর অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান তারকা। আর ব্লুস্টার্ক আউটে অভিষেকটা জয় দিয়ে উদযাপন করলেন ইতালিয়ান কোচ শান্তিনিও কন্তে। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গুলশান হামলা ঘটনায় সন্দেহভাজন হিসেবে নর্থ সাউথের সাবেক শিক্ষক আসনাদ করিম এবং বাংলাদেশ বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তাহমিদ গ্রেফতার নেওয়া হলো আদালতে। জঙ্গি সন্দেহে প্রকাশিত তৃতীয় তালিকার 8 জনের একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার তুহিন। গাজীপুরের শ্রীপুরে পরিবারের সাথে যোগাযোগ নেই 1.5 বছর। বিএনপি ক্ষমতায় এলেই সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতিতে ছেয়ে যায় দেশ। আওয়ামী লীগ এলে জীবনমানের উন্নয়ন হয় জনগণের, বললেন প্রধানমন্ত্রী। রমনা থানার পুলিশ হত্যা মামলায় মির্জা ফখরুল সহ 46 জন নেতাকর্মীকে অব্যাহতি। মিথ্যা মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার, মন্তব্য ফখরুলের। সৌদি আরবের জেদ্দার পথে প্রথম হজ ফ্লাইট। প্রথম দফায় গেলেন 401 জন। এবছর শিডিউল নিয়ে ভোগান্তি হবে না আশ্বাস বিমানমন্ত্রী।
এবং বরিশালের নিচু এলাকা ও চরাঞ্চলে ঢুকে পড়েছে বন্যার পানি। দুর্ভোগে এলাকার মানুষ, পানি নামতে শুরু করায় ভয়াবহ ভাঙনের কবলে চাঁদপুরের হাইমচর। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।